প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। এই বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, জানতে চাই যে কি আলোচনা হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। এ বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে প্রাথমিক বিদ্যালয় নিয়ে আলোচনা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত আমরা জানতে চেয়েছিলাম মন্ত্রিপরিষদ সচিবের কাছে, কিন্তু তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ে বক্তব্য দিবে তারা তাদের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো বক্তব্য আমরা আজকে বৈঠকের বিষয়ে পাইনি। তবে যেটি আমরা জানি যে নীতি নির্ধারণী পর্যায়ে যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে এমনভাবে যে প্রথমে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে, তারপরে মাধ্যমিক পর্যায়ে খোলা হবে, তারপরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং সবশেষে বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে। এই মুহূর্তে এই শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক চলছে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকরা যে আন্দোলন করছিলেন সেই শিক্ষকদের সাথে, আন্দোলনরত শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রী সেখানে বৈঠক করছেন। আমরা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে আজকের এই বিদ্যালয় খোলার বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা। শিক্ষামন্ত্রী যেটি জানিয়েছেন যে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না, যদিও তিনি এটি গত কয়েকদিন ধরেই তিনি এটি জানিয়ে আসছেন। আর আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে জানতে চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় বন্ধ যদি আরো বাড়ে তাহলে মানে একাডেমিক ক্ষতি কাটানোর জন্য তারা কি ধরনের ব্যবস্থা নেবে। ইউজিসি যেটি বলছে, করোনার সময় যে অনলাইনে শ্রেণী কার্যক্রম চলছিল সেই ধারায় আবার যাওয়া যায় কিনা সেটি নিয়ে তারা ভাবছে। সেই সঙ্গে আমি জানিয়ে রাখি যে আমি মন্ত্রিপরিষদ সচিবের সংবাদ সম্মেলনে ছিলাম, সেখানে আরো বেশ কয়েকটি সিদ্ধান্ত আজকের এসেছে। তার মধ্যে একটি সিদ্ধান্ত হচ্ছে আজকে মন্ত্রিপরিষদে এই যারা এই সহিংসতায় নিহত হয়েছে তাদের জন্য শোক প্রস্তাব করা হয়েছে এবং সেই সঙ্গে আগামীকাল শোক ঘোষণা করা হয়েছে। সকল ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, মসজিদ, মন্দির, প্যাগোডায় সেখানে প্রার্থনা করা হবে বলে মন্ত্রিপরিষদ সবাই সিদ্ধান্ত হয়েছে। আর সব মিলিয়ে বলা চলে যে শিক্ষা মন্ত্রণালয়ে যে বৈঠক চলছে সেখান থেকে আরেকটি বিষয় যেটি সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে যে কোনো একটি সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষকরা তাদের আন্দোলন প্রত্যাহারের এটি সিদ্ধান্ত নিতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নূর আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। সংবাদের শুরুতে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আবার আলোচনায় ফিরছি। আশিস সৈকত, আমরা বেশ কয়েকটি বিষয় জানলাম, স্কুলের বিষয়গুলো জানলাম যে আসলে খুলবে কিনা সেটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করছে এবং বিকল্প কি করা যায় সেটি নিয়ে আসলে আলাপ চলছে, এখনো সিদ্ধান্ত হয়নি। না দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু একেবারেই আটকে গেছে। গত 10 দিন 12 দিন ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এবং প্রাইমারি স্কুল থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এখন এইচএসসি পরীক্ষা চলছিল এবং 11 অগাস্ট এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার কথা। ইতিমধ্যে কিন্তু 6টি পরীক্ষা আটকে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এখন যদি এই পরীক্ষাটা আবার শুরু না হয় তাহলে কিন্তু যারা ছাত্র তাদের মধ্যে কিন্তু মনস্তাত্ত্বিক একটা চাপ তৈরি হচ্ছে, কারণ এক ধরনের মাইন্ডসেট থাকে যে তার 11 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে, এর মধ্যে তার প্রস্তুতিটা। এখন সে 11 তারিখের পরে পরীক্ষাগুলো কবে হবে সেটিও কিন্তু এখন আমরা জানি না, ঘোষণা করা হয়নি। ফলে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি হচ্ছে। আবার যদি আপনি দেখেন যে উচ্চতর বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু একটু লম্বা সময় যদি না খোলে তাহলে কিন্তু আবার সেই সেশন জটে পড়তে হবে, শেষে যাবে, সময়ও নষ্ট। আসলে সময় নষ্ট। এই বিষয়গুলো নিশ্চয়ই আসলে ভাবছেন সরকার এবং দ্রুত হয়তো আসলে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আরেকটি সংবাদ দেখছিলাম যে আজকে ডিবি অফিসে যে 6 সমন্বয়কে খাবার খাইয়ে ফেসবুকে ছবি দেওয়া হচ্ছে সেটি নিয়ে আসলে মন্তব্য করেছেন হাইকোর্ট এবং সেটি রিটও হয়েছে। আপনি বিস্তারিত জানেন। যেটি জানতে চাই যে এই যে ঘটনাটি ঘটলো সেটি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, এবং আসলে এই ধরনের ঘটনা কি ঘটা উচিত কিনা বা কি আসলে কৌশলগত কোনো জায়গায় ভুল। না দেখেন, আমরা শুরুতে যে আলোচনাটা করছিলাম যে এক ধরনের রাজনৈতিক শূন্যতা আমাদের দেশে কিন্তু বিরাজ করছে, এবং সেই সুযোগই কিন্তু প্রশাসন নেয় সবসময়। যখন দেশে রাজনীতি একটু দুর্বল হয়ে পড়ে, রাজনৈতিক দলগুলো যখন ক্রমশ দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আপনার প্রশাসন যন্ত্র অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব জায়গায় হয়। এবং আমাদের দেশেও কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করছি যে দেখেন এখানে একটা বিরোধী দল, এত দুর্বল বিরোধী দল, সরকার অনেক বেশি স্ট্রং, বিরোধী দল অনেক বেশি দুর্বল। আমি সংসদের বিরোধী দলের কথা বলছি, জাতীয় পার্টি। আর মাঠের বাইরে, সংসদের বাইরে যে বিরোধী দল আছে বিএনপি, তারাও গত 15 বছরে এমন কোনো মানুষের কাছে যেতে পারেনি যে মানুষ তাদের উপর একটা আস্থার জায়গা তৈরি করতে পারছে।
আমরা শুরুতে যেটা বলছিলাম যে তারা এক ধরনের পরজীবী রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। সরাসরি মানুষকে সে কানেক্ট করতে পারছে না, মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না। সে এই কোটা আন্দোলন, সে ওই নিরাপদ সড়ক আন্দোলন কিংবা হেফাজতের আন্দোলন, এগুলোর উপর ভর করে তারা সরকারের বিরুদ্ধে সরকার পতন চাইছে। তারা চাইছে সরকার পতন, কিন্তু তারা মানুষের সাথে কানেক্ট করতে পারছে না, আস্থা রাখতে পারছে না। ধরেন একটি প্রতিপক্ষ তারা সরকারকে অপছন্দ করতেই পারে, কিন্তু সেটার তো যৌক্তিক জায়গা আছে বা যে সাংগঠনিক বা শক্তিশালী জায়গা আছে, সেই জায়গাটি তো সেটা আমরা কোনো রাজনৈতিক প্রতিযোগিতাই দেখছি না, মাঠে নেই। না, সেইটাই আমি বলছি যে সংকটের জায়গাটা সেই জায়গাতেই। এখানে আমাদের সরকার অনেক স্ট্রং, সরকার অনেক শক্তিশালী, কিন্তু দল হিসাবে আবার আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ যে সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু সেরকম শক্তিশালী হতে পারছে না। তারা কিন্তু সাংগঠনিকভাবে মানুষের সঙ্গে দাঁড়াতে পারছে না, মানুষ তাদের ওন করতে পারছে না, মানুষ তাদের আস্থার জায়গায় নিতে পারছে না। গত টানা 15 বছর একটা দল ক্ষমতায়, আওয়ামী লীগ বা 14 দল আপনি যাই বলেন ক্ষমতায়, কিন্তু কেন তারা এই 14-15 বছরে এত অবকাঠামোগত উন্নয়নের পর, এত কাজ করার পরও কেন মানুষের আস্থার জায়গাটা দিতে পারছেন না? এই জায়গাটাই বোধহয় আরো বেশি কাজ করা দরকার। ছোট করে আমি বিরতিতে যাব, তার আগে ছোট্ট একটি প্রশ্ন খুব ছোট করে জানতে চাইবো যে এই যে হাইকোর্টে আসলে মন্তব্য করলেন এই বিষয়টি, এবং এই বিষয়ে আপনার একটা ছোট মন্তব্য জানতে চাই। এটা অবশ্যই আমি মনে করি যে হাইকোর্ট যে মন্তব্যটা করেছেন অনেকটা বিরক্ত হয়ে মন্তব্য করেছেন। কারণ যদি 5-6 জন লোককে ডিবি অফিসে বা পুলিশ কর্মকর্তারা তাদের নিরাপত্তার জন্য নিয়ে গিয়ে থাকেন, তাহলে তাদের খাওয়ার যে ছবিটা তাদের খাওয়াচ্ছেন সেই ছবিগুলো ফাঁস করা কিংবা তাদের ডিবি অফিসের ভিতরে প্রেস ব্রিফিং রেকর্ড করে পাঠানোটা কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। এবং এই জায়গাটাও বোধহয় আমার মনে হয় যে সরকারের বোধহয় পরিষ্কার দায়িত্ব করা উচিত যে তাদের কি গ্রেপ্তার করে রাখা হয়েছে নাকি তাদের আসলে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। যেহেতু হাইকোর্ট এটি করেছেন, সরকারের কিন্তু তাৎক্ষণিকভাবে নির্বাহী বিভাগ হিসেবে বিষয়টা মানুষের কাছে পরিষ্কার করা দরকার। আশিস শওকত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সংবাদ জুড়ে আমাদের সাথে আলোচনা এবং পর্যবেক্ষণ করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য।